আমি সরাসরি আমার জীবনের কালো অধ্যায় থেকে আল্লাহর রহমতে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনায় যাচ্ছি। সবই ক্লাস 7-এ ওঠার পর নিজেকে ডানা মেলে পাখির মতো মনে হচ্ছিল। ক্লাস 6 ক্লাসের গণ্ডি পেরিয়ে ছাড়িয়ে যখন 7-এ পা রাখলাম, মা বলেছিল, রেজাল্ট ভালো করতে পারলে তোর স্বপ্ন পূরণ করে দেব, অর্থাৎ মা আমাকে সাইকেল কিনে দেবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, বড় প্রত্যাশা মানায় না ছোট একটা স্বপ্ন। আমার স্বপ্নটা ছিল নিজের একটা সাইকেল। নিজের গ্রামে স্কুল থাকা সত্ত্বেও 1.5 কিলোমিটার দূরে স্বনামধন্য একটা স্কুলে ভর্তি হলাম। প্রতিদিন যাওয়া আসায় প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া একদমই পছন্দ হতো না আমার। স্বপ্ন ছিল একটা সাইকেল নেব। মায়ের মুখের স্বপ্ন পূরণের আশ্বাস পেয়ে নিজের সবটুকু দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলাম। ফলাফল অনেক ভালো পেলাম। মা নিজের কথা রাখলেন, আমাকে একটা হিরো স্প্লেন্ডার সাইকেল কিনে দিলেন। মনটা বেশ উড়ু তখন। আসলে আমার পাশের গ্রামের স্কুলে ভর্তি হবার পেছনে আরেকটা কারণ ছিল। সেই স্কুলে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড পড়তো। যতটা আমি তাকে পছন্দ করতাম তার থেকে বেশি পছন্দ ছিলাম আমি তার। ঘটনায় বেস্ট ফ্রেন্ড জড়িয়ে আছে বলে তাকে টেনে নিয়ে আসলাম লেখার মাঝে। আশা করি ঘটনা শুনলে প্রিয় লিসনার জেফরি ভাইয়া বুঝতে পারবেন। আমার বেস্ট ফ্রেন্ডের নাম আমিন। যাই হোক, প্রতিদিন স্কুলে যেতাম ঠিকই, কিন্তু যেদিন ক্লাস করার ইচ্ছা থাকতো না, হোমওয়ার্ক করতে ভুলে যেতাম, সেদিন স্কুলের সামনে মামার দর্জির দোকানে বই খাতা রেখে 2 বন্ধু মিলে ঘুরতে চলে যেতাম, যেখানে মন চাইতো সেখানে। ঠিক স্কুল ছুটি হবার আগ মুহূর্তে ফিরে এসে বই খাতা নিয়ে আবারও বাসায় চলে আসি। তবে প্রতি বৃহস্পতিবারে আমাদের গন্তব্য থাকতো মহাস্থানগড়। অনেকে এই মহাস্থানগড় চিনে থাকবেন। আমাদের স্কুল থেকে মহাস্থানগড় মাত্র 14 থেকে 15 কিলোমিটার হবে। মহাস্থানগড় যাওয়া আমাদের রুটিন হয়ে গেল একটা সময়। প্রতি বৃহস্পতিবার মহাস্থানগড় ঘুরে আসার সময় সেখানকার বিখ্যাত কটকটি নিয়ে ফেরার পথে রাস্তার পাশে নির্দিষ্ট একটা জায়গায় বসে দুজনে কটকটি খেয়ে রেস্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম। আসলে নির্দিষ্ট জায়গাতে প্রতিদিন বসার কারণ হলো সেখানে অনেক পুরনো কূপ খনন করা ছিল। কূপটির পাশে বিশাল আয়তনে একটা জাম গাছ ছিল। সেখানকার পানি সব সময় অনেক বেশি ঠান্ডা ছিল। আমি নির্দিষ্ট জায়গার নাম সঙ্গতর কারণে বলতে পারছি না, কারণ আগে এই জায়গায় অনেক পুরনো ভাঙা একটা মসজিদ ছিল, যার চারিপাশে বাউন্ডারি ইটগুলো মাটিতে থুবড়ে পড়ে বহুদিনের স্মৃতি বয়ে যাচ্ছে। কিন্তু গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে হবার কারণে এখানে কেউ নামাজ পড়তে আসতো না। বলতে পারেন মাঠের মধ্যে পরিত্যক্ত একটা ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। বলে রাখি, সেখানে একটা পানির কূপ বা কুয়া ছিল। বর্তমানে সেখানে মাদ্রাসা স্থাপন করেছেন। আশা করি অত্র অঞ্চলের কোনো মানুষ ঘটনা শুনে এই মুহূর্তে চিনতে পারবেন ঘটনাটা। আশা করি অত্র অঞ্চলের কোনো মানুষ ঘটনাটা শুনে এই মুহূর্তে চিনলে এতক্ষণে জায়গাটা চিনে ফেলেছেন। আজকের ঘটনার সঙ্গে জড়িত এই জায়গা, তাই কিছুটা বিবরণ দিয়ে গেলাম, যাতে লিসেনার খুব ভালোভাবে আমার ঘটনাটা ভিজুয়ালাইজ করতে পারেন। ঘটনার দিন বেলা 12টা নাগাদ আমি আর আমার বন্ধু আমিন পূর্বের ন্যায় মহাস্থান ঘরে ঘুরে আসার সময় সেই কাঙ্ক্ষিত প্রবৃত্তি জাম গাছের নিচে বসে কটকটে খাচ্ছিলাম। খাবার মাঝে আমিন বলল তার ওয়াশরুমে যাবার প্রয়োজন। আগে বলেছিলাম গ্রাম থেকে এই জায়গাটা প্রায় 1 কিলোমিটার মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ভনিতা ছাড়াই আমিন চলে গেল বাউন্ডারি ইট টপকে ওই পাড়ের জমিতে। আমি উক্ত গাছের নিচেই বসে গুনগুন করে গান গাচ্ছিলাম। পাশাপাশি কূপ থেকে পানি উঠানোর জন্য পাশে রাখা বন্যাটির গলায় দড়ি বাঁধলাম। আসলে এখানে রেগুলার মানুষ আসে না, মাঝে মধ্যে জমিতে কাজ করা মানুষ এখান থেকে পানি পান করতে আসেন, অথবা কেউ কখনো নামাজ পড়বে বলে উক্ত কূপটির পানি দিয়ে অজু করেন। আসুন ঘটনায় আসি এবার। আমি বদনার দড়ি বাঁধতে বাঁধতে নিজের অজান্তে আনমনা হয়ে এদিক সেদিক তাকাচ্ছিলাম। হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। দেখলাম মসজিদের ভাঙা ইটের উপরে একটা মেয়ে বসে আছে। একটু না, অনেকটাই অবাক হলাম। একটু আগেও আমি আর আমিন অনেক হাসি তামাশা করছিলাম। এখানে ধারের কাছে তো দূরের কথা, 0.5 কিলোমিটারের মধ্যে কোনো প্রাণী দেখলাম না। হুট করে একটা মেয়ে কোন গ্রহ থেকে নেমে আসলো। ভালো করে তাকিয়ে বুঝলাম মেয়েটা একটু পর নিজের হাতে ওড়না দিয়ে চোখ বুঝতে অসুবিধা হলো না যে মেয়েটি কান্না করছে। আমি কৌতূহলী হয়ে সামনে পা বাড়ালাম।
উদ্দেশ্য মেয়েটির কান্নার কারণ উন্মোচন করব। কিছুটা ইতস্তত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে মেয়েটার ডান পাশে গিয়ে বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটি ভূত দেখার মতো রীতিমতো চমকে উঠল। এতটাই বেশি নড়ে চড়ে বসলো যে আমার শরীরটাও কিছুটা ঝাঁকি দিয়ে উঠল। আবারও বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটি কিছু না বলে একে বেঁকে হেঁটে যেতে লাগলো বাউন্ডারির ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। আমি পেছন থেকে তাকে কয়েকবার ডাকলাম, কিন্তু মেয়েটা না বলল কথা, না একবার পেছনে তাকালো। আমি আবারও ডাকতে যাব এমন সময় ঘাড়ে হাত পড়লো। আমি চমকে উঠলাম, দেখি আমিন চলে এসেছে। আমাকে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? কে ছিল এখানে? বললাম, তেমন কিছু না, একটা মেয়ে বসে কান্না করছিল, তাই এগিয়ে আসলাম। আমিন কিছুটা অবাক হয়ে বলল, কই? মেয়ে তো দেখলাম না। বললাম, চলে গেছে, এদিক দিয়ে হয়তো মাঠে নিয়ে বাড়ি চলে যাবে। আমিন বলল, আজ নতুন, আসলে নাকি এখানে জানি না, পেছনে এটিগুলো এখনো যথেষ্ট শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে কি করে সেখান দিয়ে যাবে? চল তো দেখি। তখনই হঠাৎ করে মনে হলো, আরে তাই তো, পেছনের দেয়ালটা তো এখনো বেশ ভালোভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে দুজনেই ভেতরের দিকে গেলাম। কোথায় মেয়েটা মিলিয়ে গেল। সত্যি সেখানে কেউ ছিল না। আমিন হাসাহাসি করতে লাগলো আমাকে নিয়ে। কটকটে খেয়ে নেশা হয়েছে তোমার, রোদে পুড়ে গেছে চোখ, ভুলভাল দেখছো, উল্টা পাল্টা বলতে লাগলো সে। তবে অবশ্য আমি কটকটি টাকার বাজি রেখে বলতে পারি, আমি যা দেখেছিলাম এক বিন্দু মাত্র ভুল ছিল না। কিন্তু জলজন্ত একটা মেয়ে কোথায় উধাও হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। মনে শতাধিক প্রশ্ন নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম আমরা। রাস্তায় আমিন অনেক কিছু বলল, কিন্তু আমার মন সেখানে পড়ে আছে এখনো মেয়েটার দিকে। কে ছিল মেয়েটা? কোথায় হারিয়ে গেল? সেদিনের অতিরিক্ত ভাবনা হয়তোবা আমার জন্য ভালো ছিল না, কিন্তু যা দেখলাম নিজে কৌতূহলী মনটা না ভেবে সব ভুলে থাকবে সেইটা মানতে নারাজ আমার মস্তিষ্ক। মনে অনেক প্রশ্ন নিয়ে বাড়ি ফিরলাম। মা দেখে বললেন, কিরে তুই এমন উদাস হয়ে আছিস কেন? আমি কিছু বললাম না। সোজা রুমে গিয়ে বই খাতা রেখে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম, মেয়েটিকে ভুলতে পারছি না। জলজন্ত একটা মেয়ে কোথায় গেল? আমার কান তো আর মিথ্যা শুনে নাই, আমার চোখ তো আর মিথ্যা দেখে নাই। আমি সত্যি একটা মেয়ে দেখেছি। মেয়েটা নিজের পায়ে মসজিদের ভাঙা ইটের পাশ কেটে কোথায় যেন চলে গেল। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। স্বপ্ন দেখলাম মেয়েটাকে। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, আমার অনেক কষ্ট, আমার কেউ নেই, বাবা মা মারা গেছেন, 7 দিন হলো। কথাটা শুনে ভিতরটা মোচড় দিয়ে আসলো, কারণ 1 বছর আগে নিজের বাবা পৃথিবীর সকল মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। আমি কিছু খেতে পারি না, আমার কেউ নেই আমার পৃথিবীতে বোঝার জন্য। আমি কিছু খেতে পারি না, আমার কেউ নেই, আমি পৃথিবীর বোঝা, আমি মরে যাব। এত বড় দুনিয়াতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই বলে মেয়েটি কান্না করছিল। হঠাৎ দেখলাম মেয়েটি ওড়না অথবা শাড়ি জাতীয় কিছু একটা সেই কূপের পাশের জাম গাছ তার ডালে ঝুলিয়ে নিল। আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, আমাকে কেউ ভালোবাসে না বলে সাথে সাথে টাঙানো ফাঁসিতে ঝুলে পড়ল। ঘটনার আকস্মিকতায় আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। কি করব বুঝে উঠতে পারছি না। আমি স্বপ্নের মধ্যেই মেয়েটির পা উপরের দিকে তুলে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছিল না। মেয়েটির গলায় ওড়না জাতীয় সেই কাপড়টি যেন একটা ফাঁদের মতো আটকে আছে। আমি তাকে বলছি, পাগলামি করো না প্লিজ, নেমে এসো, নেমে এসো, দেখো। আমি তাকে বলছি, পাগলামি করো না প্লিজ, নিচে নেমে এসো, দেখো আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পায়ের পাতা থেকে মাটিটা সরে যাচ্ছে, জলদি তুমি ফাঁসিটা খুলে ফেলো। মেয়েটা বলল, আমাকে কেউ ভালোবাসে না, আমি বেঁচে থেকে কি করব? আমাকে মরতে দাও। আমি কি করব বুঝতে পারলাম না, আমি কি করব বুঝতে পারলাম না। আরে কে বলছে তোমাকে কেউ ভালোবাসে না? আমি ভালোবাসি তোমায়, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমার মুখ দিয়ে নিজের অজান্তে বেরিয়ে এলো এই কথাগুলো। তখনই 1 সেকেন্ডেরও কম সময়ের বিবর্তনে মেয়েটি একদম আমার সামনে লাফ দিয়ে নেমে আসলো। কেন জানো আমি সম্মোহিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম, কান্না করে দিলাম রীতিমতো। তখনই আমার ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। ঘুম ভাঙার পর মা বলল, কি হয়েছে তোর? খাওয়া নাই দাওয়া নাই, কি হয়েছে তোর? গোসলও তো করছিস না, এমন ঘুম দিলি? এখন আবার ঘুমের ভেতরে এভাবে গুঙানি দিচ্ছিস কেন? আমি বললাম, তেমন কিছু না, ফুটবল খেলে এসেছি তাই ক্লান্ত লাগছে। মা একটু আধটু কথা শোনাতে শোনাতে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে আসলে মেয়েটিকে আমার খুবই ভালো লেগেছিল ততক্ষণে।
আমার স্বপ্নটা মনে হচ্ছিল একদম বাস্তব, এবং হাতে তখনও সেই মেয়েটার গন্ধ লেগেছিল। আমি দৌড়ে মার কাছে গিয়ে বললাম, মা, তুমি আমার শরীর থেকে কোনো কি সুগন্ধি পাচ্ছ? মা রেগে গিয়ে বললেন, পাচ্ছি, ঘামের দুর্গন্ধ, যা এখান থেকে গোসল করতে যা। বল খেলে এসে আবার বলছে সুগন্ধি বেরোচ্ছে। আমার অবাক হওয়ার পালা এখান থেকে শুরু। মা সুগন্ধি পেল না, এটা কি করে সম্ভব? আমি তখন স্পষ্ট নাকি সুগন্ধি পাচ্ছি। আমি দ্রুত সাইকেল বের করে আমিনের বাসায় গেলাম। গিয়ে দেখি আমিন গান শুনছে। সামনে দাঁড়িয়ে বললাম, নতুন পারফিউম নিলাম, দেখতে কেমন লাগছে? ভূত দেখার মতো আমিন আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কনফার্ম পাগল হয়ে গেছিস। সর্বকালের অন্যতম সেরা বন্ধু আমার পাগল হয়ে গেছে বলে ঠাট্টা তামাশা করছে আমিন। বুঝলাম আমিন একটু টের পায়নি, নয়তো অবশ্যই ভালো খারাপ কিছু বলতো। এইরকম জবাব আশা করি নাই তার কাছ থেকে। কি করব বুঝতে পারছি না, মাথায় নতুন প্রশ্ন ঘোরপাক করছে। তার মানে কি গন্ধটা শুধু আমি পাচ্ছি, বাকিরা পাচ্ছে না? এটা কি নিতান্তই আমার মনের কল্পনা নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে আমিনের বাসা থেকে বেরিয়ে আসলাম। আমিন পিছন থেকে কিছু একটা বলছিল, কিন্তু আমার কানে কোনোভাবেই সেটা আর যাচ্ছিল না। ফিরলাম নিজের বাসায়। আমি যে প্রবলেম ফেস করছি এটা কি করে বোঝাবো? কারণ মানুষ তো প্রমাণে বিশ্বাসী, আর আমার প্রবলেমের প্রমাণ আমার চোখ, নাক, আমার নিজের শরীর, সব আমার। তবে প্রমাণ করব কাউকে? রুমে ফিরে খাটে বসলাম। না, মনে শান্তি নেই। আবারও বের হলাম, উদ্দেশ্য সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়া যেখান থেকে এসবের শুরু। প্রায় 20 থেকে 25 মিনিট সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত স্থানে। সেখানে গিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম। বাড়িতে ভেতরে বাইরে কোথাও নেই। ভেবে নিলাম এটা নিতান্তই আমার মনের ভুল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক জোরে সাইকেল চালানোর কারণে। পাশে থাকা বদনা নিয়ে কূপ থেকে পানি তুলে পান করলাম। এবার এখান থেকে যাওয়া প্রয়োজন। সাইকেলে উঠে প্যাডেল বাড়ালাম, সাইকেল নড়ছে না। এটা কি করে সম্ভব? এখান তো ভালো একটা সাইকেল দাঁড় করিয়েছিলাম, তাহলে এটা কেমন করে সম্ভব? ভয় পেলাম অন্য কিছুর। ভয় লাগলো টাকা পয়সা কিচ্ছু নেই এখন। মনে মনে ভাবছি এখন সাইকেল ঠিক করব কিভাবে? আর ঠিক না করতে পারলে পায়ে হেঁটে যেতে হবে, তাও আবার সাইকেলটাও ঠেলে নিয়ে যেতে হবে। এমন সময় পিছনে একটা হাসির শব্দ শুনতে পাই আমি। সাথে সাথে গুজবাম হলো আমার। পেছনে তাকাতেই দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। এতটা ভয় পেয়ে গেলাম যে সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নিলাম। মেয়েটি এতক্ষণ দু হাতে সাইকেলের ক্যারিয়ার ধরে দাঁড়িয়েছিল, সেজন্য সামনে যেতে পারছিলাম না। আমাকে অবাক করে দিয়ে আমার মনের কথাটা সে বলে দিল, সাইকেল ঠেলে যেতে হবে না, সাইকেল ঠিক আছে। আমি এমনি মজা করছিলাম। মেয়েটির কথা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, আমি এইটা মনে মনে ভাবছিলাম, তুমি কি করে জানলে? সে বলল, তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে সবকিছু। এখন বলো, আমাকে রেখে চলে যাচ্ছিলে কেন? তুমি নাকি আমাকে ভালোবাসো, আমার কষ্ট দূর করবে, আর এখানে এসেই যে চলে যাচ্ছ। শান্ত গলায় মেয়েটি কথাগুলো বলল। আমি রীতিমতো অবাক হব নাকি কষ্ট পাবো কিছুই বুঝতে পারছিলাম না। ভয়ে মরে যাব নাকি বুঝলাম না। ভিতরে ভয় রীতিমতো মরিচা হয়ে গিয়েছে, কিন্তু মুখের সাহস দেখিয়ে বললাম, আপনি আমার স্বপ্নের কথা কি করে বুঝলেন? মেয়েটি অভিমানের ভঙ্গি করে বলল, তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমি বললাম, দেখো, আমি বুঝতে পারছি না তুমি কি করে সব জেনে ফেলেছ। মেয়েটি মৃদু স্বরে হেসে উঠল, বলল, বলবো, এক সময় বলবো। এখন চলো। জাম গাছের নিচে ইশারা করে বলল, ওইখানটাতে বসি। আমি অনুগত ছেলের মতো মেয়েটার পিছু পিছু গিয়ে বসলাম। তারপর আমাদের অনেক কথোপকথন হলো। জানলাম মেয়েটির নাম তিথি, তবে মিষ্টি নামে তাকে সবাই ডাকতো, কারণ সে মিষ্টি পছন্দ করতো অনেক। এক বাসায় প্রায় 2 ঘন্টা কথা বললাম। মাগরিবের আজান দিবে সময় হয়ে এসেছে। সেদিন এক বসায় প্রায় 2 ঘন্টা কথা বললাম। মাগরিবের আজান দেবে সময় হয়ে এসেছে দেখে তিথি বলল, তুমি এখন যাও, আমাকে বাড়ি ফিরতে হবে, পরে আবার কথা হবে। আমি বললাম, কবে কথা হবে? তোমাকে পাবো কোথায় বলো? তিথি বলল, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমার কাছে চলে আসবো। বললাম, তুমি কি ভূত নাকি? হ্যাঁ, গায়েবীভাবে চলে আসবে? তিথি খিলখিল করে হেসে উঠল আর বলল, এখানেই আমাদের দেখা হবে। আমি বললাম, যদি তোমাকে নাই পাই তখন কি হবে? সে বলল, বন থেকে আমাকে খুঁজতে এসো, আমি চলে আসবো। এখন পর্যন্ত তিথি আমার কাছে একজন সাধারণ মেয়ে মানুষ, তবে আমার ভাবনাটা ভুল করে দেয় তিথি কিছুদিন পরে।